আমরা আজকে যে নাটকটা পড়বো সে নাটকটা অ্যাজ ইউ লাইক ইট, রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। জানি তো বন্ধুরা, উইলিয়াম শেক্স নয়, শেক্সপিয়ার। এইটা একটা প্যাস্টোরাল কমেডি। এটা একটা কি? প্যাস্টোরাল মানে যারা আগেকার দিনে মেষ পালন করতো, শেফার্ড তাদেরকে বলা হয়, বা যাজক তাদেরকে। তো তাদের নিয়ে বিভিন্ন রকম হাস্যরস ভরা ঘটনাকেই একত্রে বলা হয় প্যাস্টোরাল কমেডি। এটা মনে রাখতে হবে যে অ্যাজ ইউ লাইক ইট একটা কি বাবা, একটু জোরে বলি, প্যাস্টোরাল কমেডি। ঠিক আছে, এবার অ্যাজ ইউ লাইক ইট প্রথম পাবলিশড হয় কোথায়? ফার্স্ট ফোলিও না, ফার্স্ট ফোলিও নামক একটা গ্রন্থে। আসলে উইলিয়াম শেক্সপিয়ারের কমেডিগুলোকে যেই গ্রন্থতে একত্রিত করা হয়েছিল সেই গ্রন্থটাকে ফার্স্ট ফোলিও বলা হয়। কেউ বলে এটা 1623-তে পাবলিশ হয়, কেউ বলে এটা 1923-তে পাবলিশ হয়। এতে উইকিপিডিয়াতে নানান রকম ভাবে রয়েছে, আমাদের এটাতে গুরুত্ব না দিলেও চলবে। ক্লিয়ার? এবার একটুখানি আসি যে অ্যাজ ইউ লাইক ইট নাটকটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি আ প্লে। এটা কি বন্ধুরা? প্লে। এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে যে স্যার এটা তো টেক্সট রয়েছে, আপনি কেন টেক্সট পড়াচ্ছেন না? প্রথম কথা, ক্লাস 11-এ এই যে টেক্সটটা তোমাদেরকে দিয়েছে এটা মূল টেক্সট নয়, মূল টেক্সটের অ্যাব্রিজড ফরমেশন, অর্থাৎ সংক্ষিপ্ত সার। তাহলে যদি আমি সংক্ষিপ্তই পড়ি তাহলে এটা কেন পড়বো? আমাদের তো বলেছি কি ক্লাস 11-এ মেধাবী হলে শুধু চলবে না, তোমাকে চালাকও হতে হবে, না হলে কিন্তু ফ্যাসাদে পড়বে, তাই না? এখানে পরিশ্রমী হলে শুধু চলবে না, তোমাকে একটুখানি ট্যাকটিক্সও খাটাতে হবে, না হলে বিপদে পড়েছো। 99% ছেলেমেয়েরা এই সিলেবাস কমপ্লিট করতে পারবে না। আমি বলেছি যে সেম সিলেবাস, সময় কিন্তু কম, তাই আমি এইভাবেই পড়াচ্ছি। এতদিন কারো সমস্যা হয়নি, কোনোদিনও হবে না, ছেলেমেয়েরা অফুরন্ত ভালোবাসা দিচ্ছে। এবং নাটকটা তোমরা থরলি ওথেলো এনজয় করেছো, তো এটাও এনজয় করবে। দেখো, আই প্রমিস যে এই নাটকটা থেকে তোমরা সরে যেতে পারবে না। আজকে এত ভালো লাগবে, মনে হবে যেন মীর তোমাদের সামনে দাঁড়িয়ে সানডে সাসপেন্সের গল্প বলছে। চলো শুরু করি নাটক। আচ্ছা, প্রথমে একটা নাটক শুরু হয় কি, একটা দেশ ছিল, তার নাম ফ্রান্স। ফ্রান্সের যিনি রাজা তিনি ডিউক, তার একটু বয়স হয়ে গেছে বলে তার নাম ওল্ড ডিউক। ঠিক, ওল্ড ডিউকের ভাই আছে, তার নাম ডিউক ফ্রেডরিক। তার নাম কি? ডিউক ফ্রেডরিক। তার ভাই অত্যন্ত আজারপার। আজারপার মানে কি? URPER। আজারপার মানে, হ্যাঁ, ও এন দেওয়া হয়নি। আচ্ছা, এবার এই ডিউক ফ্রেডরিক তিনি অত্যন্ত মানে দখলদারি একটা মানসিকতা, যে কোনো কিছুকে দখল করে নেবে। তিনি তার দাদাকে সিংহাসনচ্যুত করলো এবং তার দাদাকে তাড়িয়ে দিল ষড়যন্ত্র করে, ক্ষমতা দিয়ে। দাদার যেহেতু বয়স হয়ে গেছে তাড়িয়ে দিয়েছে। ভাইয়ে ভাই অশান্তি সেদিনেও ছিল, এই দিনেও আছে, তাই না? আর অশান্তি যত বড় হয় ভাই বা দাদা তত বাড়ে। অশান্তির মূলে হয় নারী নয় টাকা থাকে, এখানেও তাই, টাকা, ক্ষমতা, অর্থ, ব্যাস তাড়িয়ে দিয়েছে। কে? আমাদের ওল্ড ডিউক। তিনি মনের দুঃখে বনে চলে গেছে। বনের নাম কি? আর্ডেন। কি নাম? আর্ডেন। সেখানে তিনি কি একা গেছেন? প্রত্যেকের অনুগামী আছে, ফলোয়ার্স আছে। যেমন তোমরা ফলো করো ইনস্টাগ্রামে, ফলো করো ফেসবুকে, তাদেরও ইনার্থার আইডি নেই, তাকে মন থেকে ফলো করতো।
তাই মন থেকে ফলো করে তার যারা অনুগামী রয়েছেন, তার কিছু প্রিয়জনেরা, তার বন্ধু স্বজন তার সঙ্গে একই সঙ্গে এই আর্ডেনের জঙ্গলে যায়। জঙ্গলে তিনি কাদের মতন জীবন যাপন করেন? তিনি, আমরা আগে গল্প শুনেছি গরিবের রাজা রবিনহুড, রবিনহুডের মতন, ইংল্যান্ডের রবিনহুডের মতন তিনি জীবন যাপন করতেন। এই রবিনহুডটা কে? এই রবিনহুড হচ্ছে ইংল্যান্ডের একজন আউটলস। আউটল কে? মানে তাকে আইনের আওতায় আনার চেষ্টা করেছে। তিনি কোনো আইন ফাইন মানে না, তিনি রাজাকে মানে না, তিনি তার কাজ একটাই, বড় লোকদের কাছ থেকে লুট করো, গরিবদের মধ্যে বিলিয়ে দাও। এই জন্য তিনি কি গরিবের রাজা রবিনহুড। এটা বাংলা সিনেমা ছিল। তো যাই হোক, সেই রবিনহুডের মতন জীবনযাপন করছে, বনে থাকে। দেখো, একজন মানুষ সিংহাসন ছেড়ে তিনি বনে থাকা আরম্ভ করেছেন। বনে অনেক অ্যাডভার্সিটিস আছে, বিপদ আছে, সাপের ভয়, বন্য প্রাণীর ভয় আছে না, রয়েছে। তাছাড়া বনে তো শীতকালে বিশাল কষ্ট, চিলিং কোল্ড, প্রচন্ড ঠান্ডা। তিনি বলেন যে এই ঠান্ডায় আমি কষ্ট পাচ্ছি, কিন্তু ঠান্ডার বেদনা প্রিয় মানুষের কামড় থেকে অনেক কম। যেই নিজের ভাইকে আমি ছোট থেকে বড় করেছি, সেই আপন ভাই আমাকে এইভাবে দংশালো, তার থেকে তো এই শীতের কষ্ট অনেক শ্রেয়। প্রকৃতিতে থাকতে কষ্ট হলেও শান্তি আছে। প্রাসাদে কি ছিল না? শান্তি ছিল না। এখানে কি আছে? কম খাচ্ছি, কম পড়ছি, কিন্তু আছে শান্তি। আমার আশেপাশে যারা রয়েছে তারা একদম ছাকা প্রিয়জন আমার। কারণ যে মানুষ আমার জন্য তাদেরও সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে আসতে পারে, তারাই তো আমার প্রিয়জন। আমি বুঝতে পারছি এরাই আমার আপনজন। এইভাবেই তিনি ওইখানে জীবনযাপন করা শুরু করলেন, প্রকৃতি থেকে শিখলেন, প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলেন। ভালোই আছেন তিনি, কিন্তু কোথাও না কোথাও একটা দুঃখ তো তার মধ্যে রয়েই যায়। কিন্তু তার মনে একটা দুঃখ ছিল যে তাকে খাদ্যের জন্য বন্য প্রাণীগুলোকে, বন্য হরিণগুলোকে হত্যা করতে হয়। কিছু করার নেই, তাই না? না খেয়ে তিনি তো মারা যাবেন, তার থেকেও বেশি তার যে অনুগামীরা রয়েছেন তারাও তো না খেতে পেয়ে মারা যাবে। তাই তার খুব দুঃখ হতো যে তিনি বন্য প্রাণীগুলোকে হত্যা করছেন, বিশেষ করে হরিণকে। এত নিষ্পাপ, তাই তিনি কষ্ট পেতেন। যাই হোক, ওইভাবেই তার জীবন কাটছে। এবার এই ওল্ড ডিউকের একখানি সুন্দরী মেয়ে আছে, তার নাম রোজালিন্ড। কি নাম? একটু জোরে বলি, তার নাম কি? রোজালিন্ড। আর এই ডিউক ফেডরিকের একটা মেয়ে আছে, তার নাম সিলিয়া। কি নাম? সিলিয়া। আচ্ছা, বাবাকে যখন তাড়িয়ে দিয়েছে, তাহলে রোজালিন্ডকেও তাড়িয়ে দেবে। কিন্তু রোজালিন্ডকে তাড়িয়ে দেওয়া সত্ত্বেও রোজালিন্ডকে ছাড়েনি কে? সিলিয়া। এই দুই মনে খুব প্রেম ছিল, যেইখানে দাঁড়িয়ে বর্তমানে বনে বনে, বা আমরা আগের অনেক গল্পেও পড়েছি, প্রিন্সেস সেপ্টেম্বর থেকে শুরু করে, যে তার বোনেরা বা দিদিরা তার প্রতি এনভিয়াস ছিল, জেলাস ছিল। সেই বর্তমান সমাজ এবং আগের সমাজ থেকেও বনে বনে একটা কূটনী সম্পর্ক থাকে, কিন্তু তারা কিন্তু অত্যন্ত বন্ধুত্ব। তাদের মধ্যে দে আর ভেরি কনফিডারেট টু ইচ আদার। কনফিডারেট মানে ফ্রেন্ডস, বন্ধু। সিলিয়া বলছে, না, আমি আমার দিদিকে ছাড়া বাঁচবো না। যদি দিদি যায় দেন আমিও যাব। তুমি কি চাও বাবা? একটা মাত্র মেয়ে, বাবা কি ছাড়ে? ঠিক আছে, তুমিও থেকে যাও। কার বলছে? রোজালিনকে বলছে তুমি থেকে যাও। ঠিক, তা রোজালিন আর সিলিয়া তারা একত্রে সারাদিন। সিলিয়া চেষ্টা করতো রোজালিনকে একটু মনের শান্তি যোগাতে, একটু আনন্দ দিতে। কারণ বাবাকে দেখতে পাচ্ছে না, বাবা বনে কিভাবে আছে, কি খেয়ে আছে না আছে, মেয়ে তো টেনশন করবেই। মেয়ে খুব টেনশনে রয়েছে, আহারে। এমন সময় একজন দূত এসে বলল, প্রণাম, কি কি খবর এনেছো? বলছে, আমাদের আজকে আমাদের রাজসভায় একটি WWF হবে, মানে একটা রেসলিং ম্যাচ হবে। রেসলিং ম্যাচ আগেকার দিনের, দেখবে তোমরা বিভিন্ন যে পিরিয়ডিক ফিল্মগুলো দেখো, সেখানে দেখবে বীর যোদ্ধাদের লড়াই হয়, আর রাজসভার সবাই ওটাকে এনজয় করে, বিশেষ করে মেয়েরা।
একদম বেশ এরকম বেশ অ্যাপ্রন ট্যাপ্রন পরে গেছে কায়দা করে, হ্যাঁ, রুমালটা ফেলে দেয়, তারপরে মারামারি স্টার্ট হয়। হ্যাঁ, হয়তো দেখেছো না তোমরা, বীর সিনেমা, সালমান খানের বীর সিনেমায় রয়েছে, বিভিন্ন রকম ফিল্মে, যোদ্ধা ফিল্মে রয়েছে রয়েছে রোজালিন্ড এবং সিলিয়া। একটু এন্টারটেনমেন্ট পাওয়ার জন্য যারা অনলাইন ক্লাসেস করছো মন দিয়ে শুনবে, ক্যারেক্টার্স গুলো লিখবে, এন্টারটেনমেন্ট পাওয়ার জন্য তারা গেল যে যদি রোজালিন্ডের একটু মনটা ভালো হয়। সেখানে যেতে যেতে তারা শোনে যে যুদ্ধ যার সঙ্গে হচ্ছে সেই ছেলেটির নাম ওরল্যান্ডো। কি নাম? ওরল্যান্ডো। এই ওরল্যান্ডোর সঙ্গে যার যুদ্ধ হচ্ছে তার নাম চার্লস। যার যুদ্ধ হচ্ছে তার নাম কি? চার্লস। ওরল্যান্ডো, ও আচ্ছা সরি, ওরল্যান্ডো, হ্যাঁ। তাহলে ওরল্যান্ডোর সঙ্গে কার যুদ্ধ হবে এবার? চার্লস। দেখো, চার্লস একটা প্রফেশনাল রেসলার। ধরো তোমাদের যদি দেখানো হয় দেবের সঙ্গে কাঞ্চনের মারামারি, কেমন লাগবে? ঠিক এখানেও তাই, ওরল্যান্ডো তাই। যদি ওরল্যান্ডো কাঞ্চনের মতো নয়, আর কাঞ্চন অতটাও কম শক্তিশালী নয়। তাই যাই হোক, চার্লসের সঙ্গে ওরল্যান্ডোর যুদ্ধ হবে। আর চার্লস একজন প্রফেশনাল রেসলার, বিশাল বলিষ্ঠ চেহারা, ঠিক আছে, এবং দেখতেও সেই সুঠাম। আর তার সঙ্গে ওরল্যান্ডো রোগা টিংটিঙে একটা ছেলে, দেখতে সুন্দর কিন্তু। তাই রাজা আমাদের ডিউক ফ্রেডরিক বলছে, মেয়ে দুটোকে দায়িত্ব দিল, এই তোরা তাকে ডিজুয়েট করার চেষ্টা কর, প্রশমিত করা, থামানো, ডিজুয়েট, থামাও, যে ওকে যুদ্ধে যাওয়ার প্রয়োজন নেই, রেসলিং ম্যাচে যাওয়ানোর প্রয়োজন নেই। এই দুজন সুন্দরী রমণী রোজালিন্ডকে বা ওরল্যান্ডোকে, ওরল্যান্ডো তুমি যুদ্ধে যাচ্ছ? বলে হ্যাঁ। বলে যেও না, তোমার এই চেহারা নিয়ে তুমি যেও না, মরে যাবে। এবার ওরল্যান্ডো নায়ক বলছে, আমি হেরে যাব বলে তুমি এত কষ্ট পাচ্ছ, যদি জিতে যাই তাহলে তো কোলে তুলে নেবে, মনে মনে ভাবছ। দেখো তুমি, আমি হেরে যাব বলে এত কষ্ট পাচ্ছ, তাহলে জিতে গেলে কত ভালোবাসবে বলো তো? তোমাদের সুন্দর রমণীর এই চিন্তায় আমার মনের ভেতরে শক্তি আরো বেড়েছে। আমি যাব, যুদ্ধে যাব, কিন্তু ছেলেটি ইমোশনালি যাকে তাকে ইনক্লাইন করতে পারে। কে? ওরল্যান্ডো। ওরা সুন্দর কথা বলেছে, বলেছে যদি আমি হেরে যাই, আমি এটা ভাববো আমি লড়ে হেরেছি। আর যদি আমি মরে যাই, তাহলে তো আমার জন্য কান্না করবার কেউ নেই, আমার এই পৃথিবীতে কেউ নেই। আমি পৃথিবীর একটা জায়গা দখল করে আছি, আমি চলে গেলে ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, অন্য কেউ আমার থেকে ভালো থাকতে পারবে। আমার আর বেঁচে থাকা আর মরে যাওয়া দুটোই সমান, কেউ নেই। এই যেই বললো রোজালিন, আরে কেউ নেই, এত সুন্দর মিষ্টি ছেলেটা। আর দেখো, রোজালিন্ডের মন এমনিতেই দুর্বল। কেন? ওর বাবা নেই, চলে গেছে বনে, মনে খুব খারাপ, এখন একজন ভালোবাসার লোকের প্রয়োজন। তো রোজালিন অলরেডি ফেল ইন লাভ অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দেখায় প্রেমে পড়ে গেল। যাই হোক, ছেলেটা গেল, বলল আমি চললাম, মারামারি করতে যাব। যেমন হয় স্বাভাবিকভাবে নায়ক প্রথমে সেই পিটানি খেলো। ও, তারপর রোজালিন, ওরল্যান্ডো 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 করে উঠলো। ওরল্যান্ডো উঠে কোথা থেকে শক্তি আসলো, উড়ে উড়ে মারলো পুরো নিনজা স্টাইলে। এমন মারলো, ওই ব্যাটা কোনো কথাই বলতে পারে না। কে? চার্লস। চার্লস, হ্যাঁ। আর আমাদের যে রোজালিন দেখলাম মেয়েরা আনন্দিত করে, রোজালিন যে কি খুশি, ও বাবা, বিশাল খুশি। কেন, কি বলো, কেন খুশি হবে না? তার ভালোবাসার মানুষ এত শক্তিশালী একজন যোদ্ধার চার্লসকে হারিয়ে দিয়েছে। দেখে এরকম টিংটিঙে মনে হতে পারে কিন্তু অনেককে, কিন্তু শক্তি কিন্তু অনেকের বিশাল থাকে। দেখবি ওই মরা পেটে অনেক বেশি ধরে। ঠিক আছে, আমাদের ওরল্যান্ডো জয়লাভ করে ফিরছে। এবার এই ডিউক ফ্রেডরিক জিজ্ঞেস করছে, এই ছেলে তুমি কে? তোমার এই টিংটিঙে চেহারা, এত শক্তি, তার কে রাজ হ্যায়? বলে রাজ কিছু নেই, আপনার যে দুটো মেয়ে, এমন সুন্দর মেয়ে আপনি সামনে রেখেছেন, তা আমার মধ্যে এমনি শক্তি চলে এসেছে। যাই হোক, আসল কাহিনী বলো, তুমি কে, কি নাম তোমার, পরিচয় কি? বলে আমি ওরল্যান্ডো।
আমার বাবা স্যার রোল্যান্ডি বয়েজ, রোল্যান্ডোর বয়েজ নয় স্যার, রোল্যান্ডি বয়েজ এই ওরল্যান্ডোর বাবা। ভালো করে বুঝবে কিন্তু এখানে গল্পের একটা সুন্দর টুইস্ট আছে। এই রোল্যান্ডি বয়েজ কে? এই রোল্যান্ডি বয়েজ হচ্ছে ডিউক ওল্ড ডিউকের বন্ধু, খুবই ঘনিষ্ঠ বন্ধু। আর ওল্ড ডিউক কে? ডিউক ফ্রেডরিকের দাদা, শত্রু বর্তমানে। তাহলে আমার দাদার বন্ধু মানে আমার শত্রু, তা শত্রুর ছেলে আমার শত্রু। তাই বলছে যে ইউ কুড বেটার নট বি দ্য সন অফ স্যার রোল্যান্ডি বয়েজ, মানে তুমি স্যার রোল্যান্ডি বয়েজের ছেলে না হলেই ভালো হতো, তা না হলে আমার মেয়ের হাতটা তোমার হাতেই তুলে দিতাম, না ভালো হতো। তাই রাজা তাকে কোনো পুরস্কৃত করেনি, আর এই জন্য আমাদের ওরল্যান্ডোর অত্যন্ত মনটা খারাপ। ততক্ষণে রোজালিন্ড আর সিলিয়া কিন্তু হাজির ওইখানে। আমাদের সিলিয়া বুঝতে পেরে গেছে যে রোজালিন্ড প্রেমে পড়েছে। বান্ধবী প্রেমে পড়লে বোঝা যায়, কিন্তু চাল চলন হাব ভাব বোঝা যাবে। বুঝে কি ব্যাপার, প্রেমে পড়েছো? যে না, আমার বাবার বন্ধুর ছেলে যদি আমি আগে জানতাম তাহলে আরো আগে লাফিয়ে উঠতাম। তাহলে আমি যে কাকুতি মিনতিটা করলাম, then I might have added tears in my appeals, আমি তাহলে আমার ওই কাকুতি মিনতির মধ্যে একটু চোখের জল অ্যাড করতাম। মেয়েরা ভালো করে জানে চোখের জলে ছেলেরা কাবু, একটু কাঁদবে ছেলেরা, কি নিবা তুমি, চোখের জল অ্যাড করতাম। এটা কিন্তু আমাদের রোজালিন্ড বলছে, তার মানে আমাদের মেয়েদের চরিত্র সম্পর্কে তিনি জানান দিচ্ছেন। যাই হোক, রোজালিন্ড অত্যন্ত খুশি। রোজালিন্ড বলছে দেখো, আমার বাবার বন্ধুর ছেলে, আমার বাবা ওকে খুব ভালোবাসতো, তাই আমি কি আর না ভালোবেসে থাকি? আবার সিলিয়া একটু মজা করে সিলিয়া কি বলছে? সিলিয়া বলছে হ্যাঁ তোমার বাবার বন্ধুর ছেলে ঠিক আছে, কিন্তু আমার বাবার শত্রুর ছেলে, কিন্তু তবুও আমার তাকে পছন্দ হয়, আমি কিন্তু কম ভালোবাসি না, তুমি ভালোবাসলেও আমি বেশি ভালোবাসি। তা তো ঠিকই, তা তো ঠিক। তা রোজালিন্ড তার গলার একটা সুন্দর চেন তাকে পরিয়ে দিল, ফার্স্ট গিফট, প্রথম টোকেন অফ লাভ, ভালোবাসার প্রথম উপহার। বলছে এই হার দেখে আমি তোমায় চিনতে পারবো। বলছে আমার এই হাড় মাংস দেখে তুমি চিনতে পারবা? তুমি বলছে হ্যাঁ, তুমি যেখানেই থাকো তুমি আমার এটা রেখে দিও, তুমি দুঃখ পেও না, তুমি ভালো থাকবে। যাই হোক, চলে গেল। এইদিকে সারা দিন রোজালিন্ড আর সিলিয়া, মেয়েদের মধ্যে যেটা হয়, কোন সুন্দর ছেলে দেখলে দুই বান্ধবী সারাদিন ওই গল্পই করে, জানিস তো, সারাদিন রোজালিন্ড আর সিলিয়া, রোজালিন্ড দেখেছিস, ওরল্যান্ডোর বাড়ি দেখেছিস, সারাদিন চলছে। আর যখনই আমাদের ডিউক ফ্রেডরিক ঘরে ঢোকে, তখনই দেখে দুই বোন সারাদিন ওরল্যান্ডো কীর্তন করে। ডিউক ফ্রেডরিকের মনে তো কি আগুন, যে আমার একজন প্রফেশনাল রেসলারকেও মেরে ফেলে দিচ্ছে, তারপরে কে মেরেছে? যদি আমার বন্ধু কেউ হতো ঠিক আছে, আমার দাদার বন্ধুর ছেলে মানে আমার শত্রু, সে মেরেছে। তাই বলল যে রোজালিন্ড তুমি আর এই প্রাসাদে থাকতে পারবে না, অনেক সহ্য করেছে, তোমাকেও তোমার বাবার মতন প্রাসাদ থেকে বিতাড়িত করা হলো। রোজালিন্ড গেলে কে যাবে? সিলিয়া। সিলিয়া বলল না বাবা, তুমি এমন করতে পারো না। তো ডিউক ফ্রেডরিক বলছে অনেক শুনেছি তোমার কথা, বাট দিস টাইম আই উইল নট লিসেন টু ইয়োর প্রেয়ার্স, তোমার কথা আমি শুনবো না। কেন? দেখ মা, তুই বোকা। মেয়েকে একটু সাইড করে এসে বললো দেখ, তোর সুন্দরতাকে নিয়ে কেউ কথা বলে না, তোর সুন্দরতা নিয়ে কেউ ভাবেও না, যখনই তোর সঙ্গে রোজালিন্ড থাকে সবাই রোজালিন্ডের দিকেই তাকায়, রোজালিন্ডকে দূরে সরিয়ে দে, দেখবি তোকে সবাই গুরুত্ব দেবে। মানে মেয়ের মনে বীজ ঢালতে চেয়েছিল, কিন্তু মেয়েটি কতটা ভালো, কতটা ভালোবাসে রোজালিন্ডকে, বোন হিসেবে কতটা মান্য করে। মেয়েটি বললো আচ্ছা বাবা তুমি যা বলছো তাই হবে, কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিল যে তারা দুজনেই একত্রে পালিয়ে যাবে। এবার এই রোজালিন্ড ছদ্মবেশ
এবং সিলিয়া দুজনেই ছদ্মবেশ নেবে, ডিসগাইজ ফরমেশনে আসবে। একটু মন দিয়ে শুনবো। রোজালিন্ড যে ছদ্মবেশ নেবে তার নাম গ্যানিমিড। এই গ্যানিমিড কি? একটা মেল ক্যারেক্টার্স, মানে একজন মেষ পালক, শেফার্ড, কি একজন পুরুষের ছদ্মবেশ নিয়েছে। বেশ গোফটপ লাগিয়ে দিই, মেয়েদের গোফটপ লাগলে কিউট লাগে, গোফটপ লাগিয়েছে। আর এই সিলিয়া অ্যালিনার ছদ্মবেশ, একটা মেয়ে। কারণ আছে, এর পিছনে কারণ আছে কেন রোজালিন্ড মেলের ছদ্মবেশ নিয়েছে, কারণ রোজালিন্ড লম্বা বেশি। এই যে পয়েন্টগুলো বলছি এগুলো খেয়াল রাখতে হবে, কিন্তু রোজালিন্ড একটু হাইটে লম্বা, সেই কারণেই রোজালিন্ড কিন্তু ছেলে সেজেছে, শেফার্ড। আরে শেফার্ডেস মানে মহিলা, ঠিক আছে? তা একে অপরকে ভাই বোন হিসেবে পরিচয় দিয়ে তারা বেশ কিছু অলংকার, নতুন ড্রেস, টাকা পয়সা নিয়ে তারা পগের পর রাত্রিবেলা পালিয়ে গেছে। কোথায় গেছে তারা? সেই জঙ্গলে, আর্ডেনের জঙ্গলে। কোন জঙ্গল? এই জঙ্গলে। তা মোটামুটি গল্পটা আমরা এই অবধি ক্লিয়ার করতে পেরেছি। ভালো লাগছে? ইয়েস অর লাউডলি? না না না, মো লাউডলি। দুজন রাজ পরিবারের দুটো মেয়ে, দুজনই ছদ্মবেশে, জানে যদি দুজনেই মেয়ে হিসেবে যাই তাহলে রাস্তায় অনেক বিপদ হতে পারে। তাই একটা ছেলে সেজেছে, কোনটা? আমাদের গ্যানিমিড, গিনিপিগ নয়, গ্যানিমিড। গ্যানিমিড মেয়ে সেজেছে, তাই এর মধ্যে একজন ছেলে সেজেছে, কে? গ্যানিমিড। এইবার দুজনে যাচ্ছে, তাদের সঙ্গে একজন ছিল যাদের কথাই বইতে উল্লেখ করা নেই, তাদের সঙ্গে আরো একজন ভার বা ক্লাউন ছিল, তার নাম টাচস্টোন। কে? ইনি একজন জেস্টার। জেস্টার মানে কি? যে সবসময় হাসায়। এদের এন্টারটেনমেন্টের জন্য টাচস্টোন নামে একজন জেস্টার ছিলেন। আমি ওয়ান লাইনার পাঞ্চ দিয়ে দেব, আগে গল্পটা ঝাড়া হাত পা হয়ে এনজয় করো। টাচস্টোন তাদের সঙ্গে ছিল। যদি কেউ গল্পটা থরলি কানে হেডফোন লাগিয়ে বা এমনি দুবার শোনে, তারা কিছু লাগে না, কিচ্ছু লাগে না, আমি যা ডিটেলিং এ বলছি। কারণ টাচস্টোনের কথা তোমাদের টেক্সটেও নেই, এই বইটাতেও নেই। তো টাচস্টোন তাদের সঙ্গে গিয়ে সবসময় হাসানোর চেষ্টা করছে, কিন্তু পেটে খিদে থাকলে কোনো হাসানো ভালো লাগে না। এত পথ তারা হাঁটছে, রাজ পরিবারের দুটো মেয়ে, খিদে পেয়ে গেছে খুব। কার? আর এনারও পেয়ে গেছে, গ্যানিমিডেরও পেয়ে গেছে। তা দূরে দেখছে একটা ভদ্রলোক আসছে, এরকম করে করতে করতে আসছে। এই কে তুমি? আমি কি, আমি মানুষ। তা বলছি এখানে কোথাও কোনো থাকার জায়গা হবে বা খাবার জায়গা? বলে হ্যাঁ, আমার মালকিন, ওনার মালকিন কিন্তু একটা জায়গা তিনি বিক্রি করে দেবেন, আপনারা নেবেন? চলেন। বলে হ্যাঁ নেব, পয়সা রয়েছে তো, অলংকার রয়েছে, সবকিছু দিয়ে ওই যে মালকিনের জায়গাটা, যে মালকিন তার নাম আবার ফিবি। কি নাম তার? তিনি কি করলেন? ওই জায়গাটা কিনে নিলেন এবং কিনে নিয়ে ওদেরকে এখানে রাখলেন। বলে তোমরা এখানে থাকো, একসঙ্গে থাকবো সবাই, কি আছে? কারণ তারা বোঝে কেউ না থাকলে পরিবার একা একা ভালো লাগে না। এই ফিবিকে একটা কিন্তু মেয়ে, এই ফিবি থেকে গেল, তার পেছনে কারণ হচ্ছে এই ফিবি গ্যানিমিডকে দেখে পছন্দ করে ফেলেছে। ফিবিকে একটা মেয়ে, গ্যানিমিডকে দেখতে কেমন? বর্তমানে একটা ছেলে। বলছি হেভি কিউট তো ছেলেটা, প্রেম করলে কেমন হয়? প্রায় দিন গিয়ে বলে এই শোনো, বলে শুনে লাভ নেই। কেন? বলে তুমি জানোই না, অনেক সমস্যা। যাই হোক, ওইদিকে এরা ভালোই কাটাচ্ছে, ভালোই আনন্দে কাটাচ্ছে, কিন্তু ওই মাঝে মাঝে ফিবি একটু এসে ফুবি করে, এটা ছাড়া বাদ বাকি ভালোই। মজার ব্যাপার, ওইদিকে স্যার রোল্যান্ডি বয়েজের যে দুটো ছেলে আছে, অরল্যান্ডো আর অলিভার, স্যার রোল্যান্ডি বয়েজের দুটো ছেলে, একজন অরল্যান্ডো আর একজন অলিভার, অলিভ অয়েল নয়। তা এই অলিভার আর অরল্যান্ডো দুই ভাই তো, অলিভার হচ্ছে বড় ভাই, মানে দাদা। স্যার রোল্যান্ডি বয়েজ যখন মারা যায় তখন অলিভারকে দায়িত্ব দিয়ে যায় যে তোর ভাইকে পড়াশুনো করানোর দায়িত্ব তোর, তোর ভাইকে সুশিক্ষা শিক্ষিত করাবার দায়িত্ব তোর, আমি তো চলে যাচ্ছি, ভাইকে তুই দেখে রাখিস। আর এই ব্যাটা ঠিক তাই উল্টো, ভাইকে কখনো পড়াশুনো শেখায়নি, কোনো যুদ্ধ বিদ্যা শেখায়নি, কিচ্ছু শেখায়নি, ভাইকে বোকা রাখতে চেয়েছে।
কিন্তু কিছু কিছু মানুষ আছে তাদের ইনহারেন্ট বা কোহারেন্ট কোয়ালিটি থাকে, পড়াশুনো না জানলেও তা সে শিক্ষিতের মতন আচরণ করে। এবারটা তো পড়াশুনো জানে, এই অলিভার তো পড়াশুনো জানে, এই অশিক্ষিতের মতন আচরণ করবে। ও জানতে পেরেছে আসলে এই যে চার্লসের সঙ্গে যে অরল্যান্ডো যুদ্ধটা হয়েছে এটা ওই প্ল্যান করেছিল, চার্লসকে ওই পাঠিয়েছিল যে অরল্যান্ডোর সঙ্গে মারামারি করতে। ও ভাইকে মারতে চেয়েছিল, যখন দেখলো ওর ভাই ওর পাঠানো লোককে মেরে ফেলে দিয়েছে, ওর ভাই পড়াশোনা না জানা সত্ত্বেও রাজ্যের সবাই ওর ভাইকেই ভালোবাসছে, ওর মনের ভেতরে আগুন তৈরি হয়। ও ভাবে না, এই ভাইকে আমি বাঁচতে দেব না। ওর ভাইকে ও রাত্রেবেলায় জ্যান্ত পুড়িয়ে মারার পরিকল্পনা করেছে। কে করেছে? অলিভার। ঠিক আছে, এই কথাটা জানতে পারে কে? এই কথাটা জানতে পারে ওদেরই বাড়ির একজন চাকর, তার নাম অ্যাডাম। এই অ্যাডাম আবার এই অরল্যান্ডোকে প্রচন্ড ভালোবাসতো। তার কারণ কি? অরল্যান্ডো তার বাবার মতো দেখতে। অরল্যান্ডো কার মতো দেখতে? মানে অ্যাডাম তার প্রভু কে ছিল? রোল্যান্ডি বয়েজ। রোল্যান্ডি বয়েজের মতনই অনেকটা রিজেম্বলড কে? এই অরল্যান্ডো। তাই খুব ভালোবাসতো। অ্যাডামকে তড়িঘড়ি খবর দিল, বলছে তুমি এত ভালো কেন অরল্যান্ডো? তোমার এই আজ এই ভালো মানসিকতায় তোমার প্রাণটাকে কেড়ে নেবে। তোমার নিজের দাদা তোমাকে হত্যা করবার পরিকল্পনা করছে। প্রথমে সে বিশ্বাস করতে চায়নি, তারপরে অ্যাডাম তাকে কাকুতি মিনতি করে বিশ্বাস করালো এবং অ্যাডাম বলল যে তোমার ভাই আজ রাতে তোমায় পুড়িয়ে মারবে। বলবে তাই? বলে তুমি দয়া করে চলো আমার সঙ্গে। আর অ্যাডাম এত ভালো একজন ভৃত্য, এত ভালো একজন মানুষ, কোথাও যেতে গেলে তো টাকার প্রয়োজন, আর অরল্যান্ডোর কাছে কোনো পয়সা নেই। তাই অ্যাডাম তার জীবনের ভবিষ্যতের জন্য সঞ্চয় যে অর্থ ছিল, যা 500 ক্রাউনের সমান। কত ক্রাউনের সমান? 500 ক্রাউন্স। এই এতগুলো টাকা পুরোটাই তাকে তুলে দেয়। কাকে? অরল্যান্ডোকে তুলে দেয়। কে? আমাদের অ্যাডাম। খুব ভালো লোক অ্যাডামকে, তাই অরল্যান্ডো বলে গুড ওল্ড ফেলো। এবং অরল্যান্ডো কিন্তু খুব ভালো ছেলে। অরল্যান্ডো বলছে যতদিন না আমি কোনো কাজ খুঁজে পাবো ততদিন এই তোমার টাকা কিন্তু আমি খরচ করব না। তাই অরল্যান্ডো আর অ্যাডাম তারা দুজনে একত্রে বেরিয়ে গেল কোথায়? সেই জঙ্গলে। সবাই এই জঙ্গলে মঙ্গল করতে যাচ্ছে। কোথায়? অ্যাডাম। তাহলে এখন জঙ্গলে কে কে? সেই ওল্ড ডিউক, জঙ্গলে সেই আমাদের গ্যানিমিড আর অ্যালিনা, মানে আমাদের রোজালিন এন্ড সিলিয়া। আর জঙ্গলে কে? অরল্যান্ডো আর কে? আমাদের অ্যাডাম। অ্যাডামের তো বয়স হয়ে গেছে, ও দীর্ঘ পথ হাঁটার পরে সে কিন্তু আর হাঁটতে পারছে না। হি ফেল্ট টায়ার্ড, ফ্যাটিগ, হাংরি, তাই না? ওই বুড়ো বলছে আমি আর চলতে পারবো না, বেশি দূর গেলেই মরে যাবো। তখন অ্যাডাম আমাদের কি নাম, আমাদের এই অরল্যান্ডো বলছে তুমি এখানে বসো, আমি অরল্যান্ডো আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। নট অরল্যান্ডো, ইটস অরল্যান্ডো। তাহলে আমরা তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। কে বললো? কে বলো? অরল্যান্ডো বলছে আমি তোমার জন্য খাবার ব্যবস্থা করছি। তা কিছু দূরে গিয়ে দেখে এক জায়গায় আগুন জ্বলছে। কোথায় জ্বলছে? কোথায় আগুন জ্বলছে? আগুন জ্বলছে এই ওল্ড ডিউক সবে খেতে বসেছে তার বন্ধু স্থানীয় লোকজনদেরকে নিয়ে। সেখানে তরবারিটা ঠেকিয়ে বলল এই খাবারে হাত দেবেন না, এই খাবার আমার। তখন ওল্ড ডিউক বলছে কি, আর এত সুন্দর যুবক, দেখতে কত সুন্দর, হঠাৎ এরকম ব্যবহার কেন? বলো তোমার কারণটা কি? এরকম দুর্ব্যবহারের কারণটা কি? তখন ও কাঁদতে কাঁদতে বলল আমরা খুব ক্ষুধার্ত। তাই তোমার খিদে পেয়েছে, তুমি খাও। মা আমরা নিজে না খেয়ে তোমায় খাওয়াবো, আমি রাজা। কি আপনি সেই ওল্ড ডিউক? আমি তো রোল্যান্ডি বয়েজের ছেলে। বলে আরে বাপরে, আগে বলবে তো কেমন আছো, বসো, কোলে বসো। বলছে না, আমি এখন আর বসতে পারবো না, আমাকে অল্প কটা খাবার দিন, আমার যে ভৃত্য রয়েছে সে না খেতে পেয়ে মারবে, তোকে নিয়ে আসো। এই কে আছো, ওকে নিয়ে আসো। তাই বুড়োর তুলে নিয়ে এস। যাই হোক, ওর ওখানে খাবার দাবার করলো, বুড়ো কিন্তু একটু স্ট্রেংথ পেলো। কিন্তু এই গল্পে আমার সব থেকে প্রিয় চরিত্র অ্যাডাম, তাই না? একটু স্ট্রেংথ পেলো। স্ট্রেংথ পাওয়ার পরে এবার দেখো সবাই সবার মতন বনেই কিন্তু রয়েছে, ভালোই চলছে দিন। এবার যখন দেখবে যে না সমস্ত প্রবলেম শেষ, এইবার অ্যাডাম, না আমাদের অ্যাডাম ওইখানে থাকে।
ওরল্যান্ডো মাঝে মাঝে বন দিয়ে ঘোরাফেরা করে। একদিন বনে ঘুরছে আর তার সেই রোজাল্যান্ডের কথা মনে পড়লো, যে হঠাৎ করে গলায় হাত দিয়ে যে চেনটা দেখলো, রোজাল্যান্ডের কথা মনে পড়লো। সাথী ভালোবাসা আর এই বনে বনে যে গাছের মধ্যে খালি নাম লেখে, খালি গাছে রোজালিন্ড রোজালিন্ড আর কোথায় তুমি। আর ওই দূর থেকে দেখতে পাচ্ছে একটা ছেলে গাছের মধ্যে কিছু লিখছে। কে দেখছে? গ্যানিমিড। বলছে এই কে তুমি? গ্যানিমিড তো বুঝতে পেরেছে যে সোনাটা চকচক করছে, এ তো সেই বেটা। কিন্তু কিন্তু পরিচয় কিন্তু দেয়নি। বলছে আমি এক ব্যর্থ প্রেমিক, আমি আমার ভালোবাসাকে খুঁজে পাগল হয়ে গেলাম, তাই তার নাম লিখছি, তাকে খুব ভালোবাসি। বলে তুমি যে তাকে ভালোবাসো তুমি একবারও বলেছো? বলছে না, এখনো বলতে পারিনি, কিন্তু কি করে বলবো বুঝতে পারছি না। আর ওইদিকে মেয়ে তো এটাই তো চেয়েছিলাম মাংতা হয়, কেন একে অপরকে তো বলেনি, এখনো বলেনি না। তুমি কি বলতে পারবে? রোজালিনকে দেখলে বলতে পারবে? প্রেম নিবেদন করতে পারবে? বলে না। চলো, আমি জানি রোজালিন কোথায় আছে, তুমি এক কাজ করো, প্রতিদিন তোমাকে ট্রেনিং নিতে হবে, এমনি হবে না। তুমি প্রতিদিন আমার কাছে আসবে, আমাদের বাড়িতে আসবে, আর মনে করবে যে আমি রোজালিন। আর যদি তুমি ঠিকঠাক প্রপোজাল দিতে পারো, যদি আমি সন্তুষ্ট হই, তাহলেই তোমাকে রোজালিন্ডের সঙ্গে আমি পরিচয় করিয়ে দেবো। আমি জানি রোজালিন আমার এখানে আছে, আমি আশেপাশে আছে, আমি বলে দেবো। কিন্তু আগে দেখবো না যে তুমি ঠিকঠাক প্রপোজাল দিতে পারছো কিনা। তা প্রতিদিন যাই, গিয়ে প্রেম নিবেদন করে প্রতিদিন। আর ও তো ভিতরে ভিতরে খুব আনন্দ পায়, মজা, যে একটা ছেলে তার প্রিয় মানুষকে কত ভালোবাসতে পারে। যদি সেটা জানে তার প্রিয়জন, তাহলে সেই মেয়েটা তো খুব খুশি হবেই। দেখো এখানে বেশ কিছু টোনাটুনি, মানে রোজালিন্ড আর আমাদের ওরল্যান্ডো কিন্তু ভালোই আছে। মন খারাপ কার বলো দিন? অ্যালিনার। আর রাগ হচ্ছে কার বলো দিন? ওই ফিবির। বলছি এই আমি ভালোবাসি ওর, আবার এ আবার পুরুষের প্রতি ভালোবাসা কিসের জন্যে? ফিবির এবার সন্দেহ হচ্ছে, সমস্যা কি? আমি যদি বলি আমি তোমায় ভালোবাসি, ও বলি সম্ভবই না, কোনোদিন সম্ভব না। আবার এই পুরুষে পুরুষই প্রতিদিন প্রেম নিবেদন করছে, ব্যাপারটা কি? এ কি মানে নেওয়া যায়? চিন্তায় পড়ে গেছে ভেবে। এইভাবে প্রতিদিন আসছিল যাচ্ছিল, আসছিল যাচ্ছিল। একদিন রোজালিন কে প্রেম নিবেদন খেলা খেলতে খেলে সব খেলাধুলো কমপ্লিট করে নিয়ে আমাদের ওরল্যান্ডো বাড়ির দিকে ফিরছে। বাড়ির দিকে মানে ডিউক, ওই ওল্ড ডিউকের কাছে। দেখছে একটা লোককে একটা অজগর সাপ এরকম পেঁচিয়ে রেখেছে, আর একটা হিংস্র সিংহ তার দিকে এরকম তাক করে আছে। সেটা কে? সেটা ওর ভাই। কে সে? এই অলিভ অয়েল। এই অলিভ অয়েল খুব রেগে গেছে, বলে তুমি বনে চলে গেছো, তোমার মাতৃবাড়ি নিয়ে আমি যাচ্ছি, দাঁড়াও। বনে যেই যাবে সেই সময় একটা অজগর সাপ আর একটা হিংস্র বাঘ তাকে মারবে, খেয়ে ফেলবে। আর নিজের ভাই নিজের প্রাণ উৎসর্গ করে দিয়ে তাকে বাঁচালো। সাপের সঙ্গে সিংহের সঙ্গে লড়াই করে তার নিজে ক্ষত বিক্ষত হয়ে দাদাকে বাঁচালো। দাদা সেটা জ্ঞান ফিরে দেখে, আমি যেই ভাইকে মারতে এসেছিলাম সেই ভাই ভালো হয়ে গেল, ভাই বলে জড়িয়ে ধরেছে। আর এই দাদার এই পরিবর্তন দেখে দূর থেকে অ্যালিনা, আমাদের কে? এই অ্যালিনা মানে সিলিয়া, দাদার প্রেমে পড়ে যায়। কার প্রেমে? একটা মেয়ে কি পারে? দেখছে দুজন মিলি সেই কীর্তন করছে, মেয়েটার মনিতে একটা প্রেম ভালোবাসা জাগবে বলে একটা ব্যাপার আছে। মেয়েটা কতক্ষণ সহ্য করবে? একটা নিয়ে এই যখন ছেলে সাজে তখনও সমস্যা, মেয়ে সাজলে সমস্যা। তাই এরা আবার, আর এই অলিভার আর অ্যালিনা আর দেরি করবে না। তারা আবার ভাইকে জানালো যে অরল্যান্ডো, একটা কথা তোমাকে বলবো, আমি না ওই অ্যালিনাকে খুব পছন্দ করেছি, খুব ভালোবেসেছি, কালকেই প্রেম নিবেদন করবো, পরশুই বিয়ে। বলছে এত তারা? বলছে না, দেরি করা যাবে না, আমি কতদিন ভালো থাকি তার ঠিক আছে। আবার ওইদিকে অ্যালিনা বলছে দেখো গ্যানিমিড, আমি তোমরা তো অনেক কিছু করলে, কারণ আমি একটা কথা বলি কি, বলে আমার না অলিভারকে খুব পছন্দ হয়েছে, ওকে বিয়ে করে ফেলবো। ভালো, রাজি থাকে তো ভালো। ভালোই চলছে ওদের দিন। ওরা ভুলে গেছে যে
আমাদের গ্যানিমিড কেনই বনে এসছো, কিন্তু বাবাকে খুঁজতে এসছে। ওর বাবার সঙ্গে মাঝে একবার দেখাও হয়েছিল, বাবাকে পরিচয় রিভিল করেনি। কেন? শেষ জায়গায় একটা অসাধারণ প্লটিং আছে। সেই জায়গায় বিয়ে এবার সম্পন্ন হবে কার কার? অ্যালিনার আর কার? অলিভার। ওই বিয়ের দিন অরল্যান্ডো বলছে কি ভালোই হতো বলতো গ্যানিমিড। গ্যানিমিড তার বন্ধু হয়ে গেছে তো, দুই বন্ধু তো, ছেলে তো, গ্যানিমিডকে জড়িত ধরে কি ভালোই না হতো বলো। যদি আমার রোজালিনকে যদি ওই দিনই পেয়ে দাম, খরচা বেঁচে যেত। এক জায়গায় দুটো বিয়ে। সে বলছে তুমি বলছো বিয়ে করতে চাইছো, সত্যি তো? বলে হ্যাঁ। ঠিক আছে, রোজালিন্ডের বাবা যদি রাজি থাকে, বলে ও ওর বাবার সঙ্গে তো আমি থাকি, কোনো ব্যাপার না, মানিয়ে নেবো, ওদিনকেই নিয়ে আসবো বাবাকে। বলছে তাই? তাহলে অ্যালিনা আর অলিভারের বিয়ে। উপস্থিত স্যার আমাদের ওল্ড ডিউক, মানে মানে কন্যাদান করবে। উপস্থিত আমাদের অরল্যান্ডো, উপস্থিত আমাদের গ্যানিমিড, সকলেই উপস্থিত। আমাদের বুড়ো অ্যাডাম এজে বলছে যাক 500 ক্রাউন বেঁচে গেছে। অ্যাডাম এসছে। এইবার মূল পর্বের আগে গ্যানিমিড বলল যে তোমরা সকলে চোখ বন্ধ করো, কানামাছি ভোবো খেলবো। চোখ বন্ধ করে যে দেখেছে যে বাবা এ তো কেউই না, এ তো আমাদের রোজালিন। কষ্ট হলো কার বলে দিন? ফিবির। ফিবি বলছে আমি আর থাকবো না, আমার টিভি হয়ে যাবে এখানে। আমি এতদিন কিনা একটা মেয়ের প্রেম নিবেদন করতাম, হ্যাঁ জ্বালায় পড়িচ্ছে ওই দেখা, তাই বলতে প্রবলেম আছে। তাই বিয়ে হলো, দুপক্ষের বিয়ে হলো, ভালোই হলো, সংসার চলছে। ওইদিকে সবাই কিন্তু এখন বনে রেডি। এক বেটা রাজা একা রয়েছে, কয় কিডা এবার বনে সুখে, আর আমার মেয়ে আমার না জানিয়ে বিয়ে করেছে, আজ আমি ওর রক্ষা করবো না বলে হু হু করে যাচ্ছে। বনে এক সাধুর সঙ্গে তার দেখা। সাধুর ইসে থেকে মানে কমন্ডলো থেকে তার একটু জল ছিড়িয়ে দিয়ে তার মনে যে চেতনা, কনসাসনেস, সেটা এনেছে। তোর মনে শান্তি নেই কারণ তুই নিজের দাদাকে ডিপ্রাইভ করেছিস। তুই তোর দাদাকে সমস্ত কিছু দিয়ে দে, তুই এই বনেই থেকে যা, দেখবি তুই ভালো থাকবি। তুই প্রাসাদ সুখ লাভ করেছিস ততদিন, দেখেছিস তো আপন জন ছাড়া প্রাসাদ সুখ লাভ করা যায় না। দাদার কাছে গিয়ে ক্ষমা চাইলো, দাদা আমায় ক্ষমা করে দাও, এই প্রাসাদের চাবি নাও, এরাম বড় একটা চাবি দাদা ঘাড়ে করে। তো ও বনেই থেকে গেল। কে বনে থেকে গেল? আর আমাদের পুরনো রাজা সঙ্গে অ্যাডাম সবাই সেই প্রাসাদে গিয়ে আবার ধুমধাম করে বৌবাদ করলো, আমরা গেলাম খাতে। এই তো পুরো গল্পটা। কোনো গল্পে কিছু খারাপ কিছু আছে? কেমন লাগলো বলো? থ্যাংক ইউ। ক্লাস 11 মজাদার তো? বাস, ক্লাস 12 আরো মজাদার। চলো তোমাদের সঙ্গে একটু কোশ্চেন আনসার রাউন্ড চলুক, আমার অনলাইন ক্লাসের স্টুডেন্টদের জন্য চলুক, তোমাদের সঙ্গেও চলুক। আচ্ছা বলো তো দেশটার নাম কি? সবাই মিলে বলবে, দুহাত তুলে বলো। বাহ। আচ্ছা ফ্রান্সের রাজা ওল্ড ডিউক, ডিউকের ভাই না কেটিএম? ও সরি, ডিউকের ভাই ডিউক ফ্রেডরিক। ডিউক ফ্রেডরিকের মেয়ের নাম কি? আমার নাম স্নেহা, সিলিয়া। আচ্ছা তাহলে ওল্ড ডিউকের মেয়ের নাম রোজালিন্ড। ওইখানে একটা ম্যাচ হয়েছিল, সেই ম্যাচে কার কার সঙ্গে হয়েছিল? অরল্যান্ডো, চার্লস কে দেব প্রফেশনাল রেসলার, আর অরল্যান্ডো কে কাঞ্চন মল্লিক। কিন্তু যুদ্ধে জয়লাভ করেছে কে? কাঞ্চনী কমা নাকি? ও যা মাঝে মাঝে বডি দেখায় বাবা। তা এইবার এই ওল্ড ডিউককে যখন তাড়িয়ে দেওয়া হয়েছে, তিনি মনের দুঃখে কোথায় গেছে? বনে। বনে কার মতন জীবন যাপন করছে? গরিবের রাজা রবিন হুড। রবিন হুডের বাড়ি কোথায় ছিল? বাহ। এবার দেখি এই যুদ্ধে জয়লাভের পর কে অরল্যান্ডোকে কি দিয়েছিল? রোজালিন একটা সোনার চেন দিয়েছিল। বাহ। আর প্রেমে কে পড়েছিল? কার প্রেমে? তাহলে অরল্যান্ডোর দাদার নাম কি? অলিভার। এদের বাবার নাম কি?
রোল্যান্ডি বলদ আসলে কে? বন্ধু, তাই তো, ওল্ড ডিউকের বন্ধু। আর অলিভার আর ওরল্যান্ডো ওরা ভাই ভাই ছিল। অলিভার মারতে চেয়েছিল কাকে? এটা প্রথম জেনেছে কে? অ্যাডামের ক টাকা তাকে দেয়? 500 ক্রাউন, তাই তো। তারা কোন জঙ্গলে যায়? তাই তো। আচ্ছা, রোজালিন ছদ্মবেশের নাম কি? গ্যানিমিড ছেলে নামে? ছেলে, এখানে ছেলে, চরিত্রটা ছেলে, তিনি আসলে মেয়ে, ওপরে ছেলে ভেতরে মেয়ে, তাই তো। আচ্ছা, গল্প এখানে রেডি হয়েছে। আর রোজালিনার সিলিয়ার সঙ্গে যায় কে? টাচস্টোন। টাচস্টোন কে? জেস্টার, ক্লাউন। ঠিক, বুঝতে পেরেছি। ওই মেষ ওই বনে গিয়ে যার কাছ থেকে ওরা সম্পত্তি কেনে তার নাম কি? টিভি। টিভি না, ওকে। আচ্ছা, তাহলে দেখো মোটামুটি দেখো আমাদের পুরো গল্পটা ক্লিয়ার। সমস্যা হয়েছে কি বন্ধুরা? সমস্যা হয়েছে? এনি ডাউটস?